শেখ হাসিনা এবার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনূসের সরকারের বিচার করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক, চমকপ্রদ একটা খবর সামনে এসেছে। ইউনূস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে তার কোনো কথাই রাখেননি, সব অনুরোধই রিফিউজ করেছেন। নরেন্দ্র মোদী কেন তার কোনো কথাই রাখলেন না? আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে AK-47 অ্যাসল্ট রাইফেল, M60 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপ গান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে। এর মধ্যে AK-47 রাশিয়ার তৈরি এবং M60 যুক্তরাষ্ট্রের তৈরি। আজকে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, আমাদের বাংলাদেশের সকলের জন্য যে বার্তা দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তার প্রত্যেকটা মানুষের জানা জরুরি। শেখ হাসিনা দিনকে দিন রহস্য নারীতে রূপান্তরিত হচ্ছে। তিনি দিল্লিতে আছেন এটা জানেন, কিন্তু কি অবস্থায় আছেন কেউ জানেন। মাঝে মধ্যে অডিও বার্তা শোনা যায়। প্রিয় দর্শক, আসিফ নজরুলের ভণ্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে। নতুন ভণ্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল। ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা, আর বাংলাদেশে বিভিন্ন সময় তিনি তার বার্তাগুলো পৌঁছে দিচ্ছেন। আগামী দিনে আওয়ামী লীগের কি করণীয়, নেতারা কিভাবে কাজ করবে, এ টু জেড ব্রিফিং তিনি করছেন। আমাদের ছোট ছোট গ্রুপ, বিভিন্ন ফেসবুক পেজ, অফিসিয়াল মিটিং, সবকিছুতেই ডিজিটাল এই প্রযুক্তিকে ব্যবহার করে তিনি কানেক্ট হচ্ছেন, নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ফিরিয়ে আনতে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনা এবার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারকে। নিজের বিচার নিয়ে না ভেবে তিনি উল্টো ডক্টর ইউনূসের সরকারের বিচার করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে বিদায় করতে নানান ধরনের পরিকল্পনা ইতিমধ্যে হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, এমনকি অনেক জায়গায় বাস্তবায়নের চেষ্টা করছে। দর্শক, চমকপ্রদ একটা খবর সামনে এসেছে। ইউনূস নিজেই স্বীকার করেছেন আল জাজিরার সঙ্গে তার কোনো কথাই রাখেননি, সব অনুরোধই রিফিউজ করেছেন। নরেন্দ্র মোদী কেন তার কোনো কথাই রাখলেন না? আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে AK-47 অ্যাসল্ট রাইফেল, M60 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপ গান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে। এর মধ্যে AK-47 রাশিয়ার তৈরি এবং M60 যুক্তরাষ্ট্রের তৈরি। আজকে সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন, আমাদের বাংলাদেশের সকলের জন্য যে হাতে বিপুল সংখ্যক অস্ত্র রয়েছে। এগুলোর মধ্যে AK-47 অ্যাসল্ট রাইফেল, M60 অ্যাসল্ট রাইফেল, চাইনিজ রাইফেল, পিস্তল, রিভলভার, পাইপ গান এবং একনলা ও দোনলা বন্দুক রয়েছে। এর মধ্যে AK-47 রাশিয়ার তৈরি এবং M60 যুক্তরাষ্ট্রের তৈরি। এসব অস্ত্রের বড় একটি অংশ এসেছে আওয়ামী শাসনামলে দলীয় বিবেচনায় লাইসেন্স দেওয়ার মাধ্যমে। জুলাই বিপ্লবে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এসব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে অস্ত্রগুলো জমা দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু এখন পর্যন্ত জমা পড়েনি। এ নিয়ে দুশ্চিন্তা রয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা থেকে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে জেলা প্রশাসক ও এসপিদের কাছে। অস্ত্রগুলো কেন উদ্ধার হচ্ছে না এবং কার কার কাছে অস্ত্র আছে তা জানতে চাওয়া হয়েছে। সরকারি তথ্য ও নির্ভরযোগ্য সূত্র অনুসারে 2009 সালের 6 জানুয়ারি থেকে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতন ও পলায়নের আগ পর্যন্ত 15.5 বছরে বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়, যার একটি উল্লেখযোগ্য অংশ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে ইস্যু করা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বেসামরিক নাগরিকদের দেয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে বর্তমান সরকার। গত 25 আগস্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে দমন করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর কারণে সরকার এই সিদ্ধান্ত নেয় বলেও জানান সরকারের ওই কর্মকর্তা। পাশাপাশি বেসামরিক লোকদের হাতে থাকা সব অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে 13,349টি অস্ত্র জমা পড়ে উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপর এক কর্মকর্তা জানান, থানায় যেসব অস্ত্র জমা হয়েছে তার অধিকাংশের লাইসেন্স নেওয়া হয় 2009 সালের আগে। অস্ত্র জমাকারীদের মধ্যে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন। 15.5 বছরে দেওয়া লাইসেন্সের মধ্য থেকে খুবই সামান্য জমা হয়েছে। তবে আওয়ামী লীগের 15.5 বছরে যেসব নেতার নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয় সেগুলো জমা পড়েনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের ঠিকানায় গিয়ে তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকদের চিঠি দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতোমধ্যে নাশকতার পরিকল্পনা নিয়ে মিছিল করছে। এসব অস্ত্র ব্যবহার করে তারা অঘটন ঘটায় কিনা সে আশঙ্কা করছে মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আসিফ নজরুলের ভণ্ডামি নিয়ে আজকে কিছু কথা বলতেই হচ্ছে। নতুন ভণ্ডামিতে আবির্ভূত হয়েছেন ভারত থেকে আসিফ নজরুল। ভারতের এক মিডিয়ায় বলছেন আসিফ নজরুল জঙ্গিবাদের সাথে ইসলামিক সেন্টিমেন্টের মানুষের সাথে জড়িয়ে গিয়েছেন। বাংলাদেশে ইসলামিক সেন্টিমেন্ট কায়েম করে পাকিস্তানের সাথে আঘাত করে ভারতকে ধ্বংস করার জন্য আসিফ নজরুলের হাত থাকতে পারে, এরকম একটি নতুন ভণ্ডামি ভারত থেকে নিউজটি করেছেন প্রথমে। তারপরে আজকে আমরা কি দেখতে পেলাম যে আসিফ নজরুলের বাড়ির বাগানে মালিক খুঁজে পেয়েছেন একটি ড্রোন, আর সেই ড্রোনের ব্যাটারি গুলাও ভিতরে ছিল না, বাইরে ছিল, আর সেই ড্রোনে কোনো ক্যামেরাও ছিল না। কিন্তু এই ড্রোনকে নিয়েছেন ইন্টেলিজেন্স ফোর্স এসে, সেটা চেক করে দেখছেন এই ড্রোনটির মাঝে কোন ধরনের কোনো কোন বোমা বা কি বলে তাকে মেরে ফেলার জন্য কোনো ক্যামেরা কোনো কিছু আছে কি নাই তা দেখার জন্য।
প্রিয় দর্শক, কেন সেই ভণ্ডামিটা শুরু করেছে আসিফ নজরুল, সেই ভণ্ডামির কারণটা একটু বিহাইন্ডে গিয়ে পিছনে গিয়ে আপনাকে দেখতে হবে। পিছনে দেখার খায়েশটা তার এক নম্বরে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা হওয়া। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হতে না পেরে, সেই খায়েশ মিটাতে না পেরে, এখন সে খায়েশ দেখছে রাষ্ট্রপতি হওয়ার জন্য। রাষ্ট্রপতি হওয়ার জন্য খায়েশ তাহলে কে পূরণ করবে আর কার মাধ্যমে এই খায়েশ পূরণ করা যাবে? দুটা মাধ্যম। একটা মাধ্যম হলো বাংলাদেশে ইসলামী সেন্টিমেন্টের ভিতরে তার প্রতি প্রেম ভালোবাসা বাড়ানো, আরেকটা হলো ভারত বিরোধী হিসাবে সে যদি পরিচিতি অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশের আপামর মানুষ আসিফ নজরুলকে বাংলাদেশের দুধের দুয়া তুলসী পাতা হিসাবে গ্রহণ করবে। তাই ভারত দিয়ে শুরু করেছে, ভারতীয় মিডিয়ার ভিতরে তার নামে প্রপাগান্ডা শুরু হয়েছে, সে ইসলামিক হয়ে গিয়েছেন। প্রিয় দর্শক, আর কিছুদিন পরে বাইতুল মুকাররমের খতিবের দায়িত্বটা মনে হয় আসিফ নজরুল মতো উলঙ্গ ভণ্ডদের পিছনে আমাদের নামাজ পড়তে হবে। এর আগে একটা পালিয়ে গিয়েছে বাইতুল মুকাররম থেকে, পরবর্তীতে গোপালীদেরকে নিয়ে লাঠি সুটা নিয়ে এসে বাইতুল মুকাররমে হট্টগোল করেছিল। আজকে আসিফ নজরুলের অবস্থাটা যেন বাংলাদেশের আলেম উলামা ইসলামিক মানুষগুলার ইমাম হতে চলেছেন, আর ইমাম হওয়ার জন্য ভারত থেকে মিডিয়া দিয়ে প্রপাগান্ডা শুরু করেছেন, তিনি ইসলামিক হয়েছেন। এর মধ্যে দেখতে পাবেন যে উনি কিছুটা ঘন ঘন এখন উমরায় যাবে। ইসলামিক হওয়ার জন্য প্রথম শর্ত হলো একটু ঘন ঘন উমরায় যেতে হবে, সাদা কাপড় পরিধান করে ফটো ছাড়তে হবে, সাদা কাপড় পরিধান করে কিছু ভিডিও পোস্ট করা লাগবে। তখনই মানুষ মনে করবে আমাদের প্রিয় কলিজার ভাই ডক্টর আসিফ নজরুল আমাদের বাংলাদেশের সবচাইতে সহজ সরল ইমানদার মানুষগুলার ইমান কেনার জন্য এটা হলো একটি সহজ উপায়, সস্তা উপায়। সেই সস্তা উপায়টি আসিফ নজরুল নেওয়ার জন্য এখন পলিসি এঁটেছে। আজকে বাংলাদেশ সরকারের একটি সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্তের ভিতরে জানা গিয়েছে এই যে শাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি আছে, তার রাষ্ট্রপতির দায়িত্বের বর্তমানে যে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলা আছে সেই দায়িত্বগুলা কমিয়ে দেওয়া হচ্ছে, তার মানে তাকে পাওয়ারলেস করা হচ্ছে। বেদারা যেরকম সাপের খেলা দেখা, আমরা অনেকেই ভয় পাই এই সাপটা দিয়ে কিভাবে খেলা দেখাচ্ছে। আসলে সাপের বিষ দাঁতটা বেদারা যেদিন সাপটাকে জঙ্গল থেকে ধরেছে সেদিনই ভেঙ্গে দিয়েছে। এখন শাহাবুদ্দিন চুপুর বিষ দাঁত ভেঙ্গে দিয়ে তাকে ওই মানে কোন ধরনের ফুটপাত করা ছাড়া চুপু চেয়ারে বসে বসে আরামে দিন কাটাবে, রাজকীয় জীবন। বাংলাদেশে এর চাইতে বড় বাড়িতে কোনো মানুষ থাকে না, এর চাইতে বেশি নিরাপত্তা সিকিউরিটি সম্পন্ন বাংলাদেশে আর কারো জন্য নাই, এর চাইতে ভালো খাবার দাবার, স্বাস্থ্যকর পরিবেশ, প্রতিদিন টেবিলের সামনে গোলাপের তরতাজা ফ্লাওয়ার এনে বিভিন্ন ভাবে রাষ্ট্রপতিকে যে সিংহাসনে বসিয়ে রাখা হয়, বাংলাদেশের হত দরিদ্র একজন রিক্সা চালকের কাছ থেকে ওই রিক্সা কিনতে গিয়ে ট্যাক্স নেওয়া হচ্ছে। রিক্সা চালক যে এক বোতল পানি কিনে খাবে সেখান থেকে ট্যাক্স নিয়ে প্রেসিডেন্টকে আমরা সেখানে লালন পালন করছি। এখন আসিফ নজরুলের খায়েশ থেকেছে, যেহেতু আমি প্রধান উপদেষ্টা হতে পারলাম না, তাহলে রাষ্ট্রপতিটা আমি হয়ে গেলে। অপরদিকে ভারত চাচ্ছে যে রাষ্ট্রপতি চুপুর নামটা পাল্টিয়ে নতুন করে আসিফ নজরুলকে সেখানে ঢুকিয়ে দিতে পারলে ভারতের বাকি গেমস গুলা সহজ হবে বাংলাদেশের উপরে। তাই প্রিয় দর্শক, এই গেমস যাতে করে আসিফ নজরুল খেলতে না পারে, সেই কারণে আমরা যারা কথা বলেছি, আমরা যারা কথা বলে থাকি, তাদেরকে দায়িত্ব নিয়ে এখন সজাগ করতে হবে 20 কোটি জনতাকে। এই আসিফ নজরুলের ভণ্ডামির মাঝে যেন কেউ কারো চোখে যেন সে ধুলা দিতে না পারে। প্রদর্শক, কেন ধুলা দিতে না পারে? আমরা অনেকদিন পর্যন্ত তার এই মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এখনো দেখছি জামাতের কেন্দ্রীয় নেতা আজহারুল ইসলামের মুক্তিটা আসিফ নজরুলের কারণে পাচ্ছে না, কারণ এটা আইন মন্ত্রণালয়ের 1 মিনিটের কাজ। আইন মন্ত্রণালয় এক সাইনের মাধ্যমে আজহারুল ইসলাম আদালত থেকে মুক্ত হয়ে বাসায় ফিরে যেতে পারে, তার সন্তানদের কাছে, তার স্ত্রীর কাছে সে ফিরত যেতে পারে, কিন্তু সেই ব্যবস্থাপনা আসিফ নজরুল দিচ্ছে না। আর সেই কারণে দেখেন জামাতের আজকে 9 মাস হয়ে চলছে এই সরকারের বয়স, আর কয়েকদিন পর 9 মাস পূরণ হয়ে যাবে, এখনো জামাতের নিবন্ধন ফেরত পাননি, এখনো তাদের মার্কা দাঁড়িপাল্লা ফেরত পাননি। আসিফ নজরুল সেই সিংহাসনে সেই আইনের নথিপত্র নিয়ে বসে আছে, যার এক কলমের লেখায় এইগুলা ফেরত আসতে পারে, কারণ জামাতকে ব্যান করেছে, জামাতকে শিবিরকে নিষিদ্ধ করেছে শেখ হাসিনা যাওয়ার 3 দিন আগে। আর সেই নিষিদ্ধ এখন কেন জামাতের উঠবে না, এবং জামাতের কেন সেই জিনিসগুলা বন্ধ করে রাখা হবে? আমি জামাত শিবিরের তরুণ যুবক ভাই বোনদেরকে বলবো, আপনারা আসিফ নজরুলকে এত বেশি ভালোবাসা দিয়েছেন, এখন আপনাদের মাথায় কাঁঠাল রেখে আসিফ নজরুল খাচ্ছে, তাই আপনারা একটু মাথাটা নাড়া দিতে হবে। আপনার মাথায় যদি কেউ বসে কাঁঠাল খায়, তাহলে আপনাকে একটু মাথাটা জোরে নাড়া দিতে হবে, জোরে নাড়া দিতে হবে। জোরে নাড়া দিলেই তার প্যান্ট খুলে একেবারে উলঙ্গ হয়ে যাবে। তাই জামাত শিবির একটু নাড়া দিলেই
আসিফ নজরুল উলঙ্গ হবে, কিন্তু জামাত শিবিরের ভদ্রতার কাছে, নম্রতার কাছে, ভালো বিহেভিয়ারের কাছে ওই শয়তান কিন্তু আরো বেশি টাইটেল নিচ্ছে। আগে ছিল শয়তান, এখন ইবলিশ শয়তান হচ্ছে। তাই জামাত শিবিরকে এই ইবলিশ শয়তানের কাছ থেকে আইন মন্ত্রণালয়টা রক্ষা করে তাকে যদি উপদেষ্টা রাখতেই হয়, তাহলে সমাজ কল্যাণ মন্ত্রী বা এই ধরনের মন্ত্রী যেটার ভিতরে আমাদের মাথায় কাঁঠাল রেখে খেতে না পারে, সেদিকে তাকে পরিবর্তনের জন্য একটি আওয়াজ যদি জামাত শিবির বা ছাত্র শিবির, বর্তমান সময়ের পাওয়ারফুল ছাত্র সংগঠন ছাত্র শিবির, ছাত্র দল, এনসিপির যে ছাত্ররা আছে, তারা এই তিনটা যদি মিলে যা, আমার মনে হয় 7 দিন আসিফ নজরুল থাকতে পারবে না। সেখানে মিলতে হবে ছাত্র দল, ছাত্র শিবির এবং এনসিপির যে ছাত্ররা আছে, তাদের যে ছাত্র সংগঠন আছে, তারা তিনজন মিলে গেলে আসিফ নজরুল 7 দিন বাংলাদেশের উপদেষ্টাই থাকার মতো জায়গা পাবে না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের একটা বক্তব্য নিয়ে রাজনীতিতে তোলপাড় তৈরি হয়েছে, অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে। সম্প্রতি প্রফেসর ইউনূস 2টা ইন্টারভিউ দিয়েছেন, একটা আল জাজিরায় আর একটা ইন্ডিয়ান একটা ম্যাগাজিনে, অখ্যাত একটা ম্যাগাজিনে। আল জাজিরার তার ইন্টারভিউ ধাপে ধাপে আমাদের সামনে আসছে, তার একটা অংশ নিয়ে রাজনীতিতে তোলপাড়। অনেকে কনক্লুশনে যাওয়ার চেষ্টা করছেন যে প্রফেসর ইউনূস নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যে না, তিনি 5 বছর থাকবেন। এখন 5 বছর ক্ষমতায় থাকার জন্য যে কনসেন্ট উৎপাদন দরকার বা যে গ্রাউন্ড তৈরি করা দরকার বা যে ন্যারেটিভ নির্মাণ করা দরকার, এটা প্রফেসর ইউনূস সরকারের লোকজন তো করছেই, এখন তিনি নিজেই শুরু করেছেন। আসলে কি তাই? দর্শক, বাংলাদেশের মানুষ মনে করে